আপনি এখন যে ভিডিওটি দেখছেন তা কোনো সাধারণ ইতিহাসের পাঠ নয়। ঘটনাটির উল্লেখ পাঠ্য বইয়ে নাই, কেবলমাত্র আছে সরকারি নথিতে আধা ঢাকা। ইতিহাসের পাতাতেও সামান্য কয়েকটি লাইন উল্লেখ আছে মাত্র। কিন্তু এই লাইনের পেছনে লেখা আছে এমন এক সত্য যা আপনাকে ভাবতে বাধ্য করবেই। আমি রিন্টু, আর এটা রিন্টু বেঙ্গল আর্কাইভস। এখানে আমরা খুঁজি ঘটনার পেছনে থাকা তথ্য ও ঘটনা। ইতিহাসের সব সত্য কখনো একসাথে বলা হয় না। কিছু সত্য লুকিয়ে থাকে সময়ের আড়ালে, ক্ষমতার আড়ালে, ভয়ের আড়ালে। আমাদের কাজ সেই আড়াল সরানো। 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সেই সময়ে বঙ্গোপসাগরের কালো জলের নিচে কিছু একটা নূর ছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের পর্ব। 1971 সাল। তৎকালীন পূর্ব পাকিস্তানে চলছে গণহত্যা। পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে। কোটি মানুষ ঘর ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে। এই বিশাল শরণার্থী সংকট এবং মানবিক বিপর্যয় দ্রুত ভারতের জন্য একটি বড় রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যায় পরিণত হচ্ছিল। আর এই অরাজকতার মাঝে ভারত একটি কঠিন সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালালো। এটি ছিল ঘোষিত যুদ্ধের সূচনা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল যে ভারত এখন পূর্ণ মাত্রায় যুদ্ধে প্রবেশ করতে চলেছে। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 দিক থেকে একযোগে অভিযান শুরু হলো। কিন্তু এই যুদ্ধ শুধু স্থলে বা আকাশে সীমাবদ্ধ ছিল না। বঙ্গোপসাগর হয়ে উঠল আরেকটি রণক্ষেত্র। সমুদ্রের উপর হয়তো সবকিছু শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার গভীরে চলছিল আরেকটি অদৃশ্য সংঘর্ষের প্রস্তুতি। আর সেই সমুদ্রে লুকিয়েছিল এমন একটি চরিত্র যার কথা ইতিহাসের অনেক বইয়ে লেখা নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ওয়াশিংটনে তখন উত্তেজনা তুঙ্গে। কারণ দক্ষিণ এশিয়ার ঘটনাপ্রবাহ দ্রুত আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানকে সমর্থন করার সিদ্ধান্ত নিলেন। তাদের হিসেব ছিল স্পষ্ট। পাকিস্তান যদি ভেঙে যায় তাহলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব দক্ষিণ এশিয়ায় বেড়ে যাবে। সেই হিসেব থেকেই জন্ম নিল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত: ভারতকে চাপে রাখতে হবে। আর সেই চাপ তৈরি করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল আমেরিকার 7ম নৌবহর। 9 ডিসেম্বর 1971 বঙ্গোপসাগরে প্রবেশ করল ইউএসএস এন্টারপ্রাইজ, পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। সঙ্গে ছিল একটি পূর্ণাঙ্গ টাস্ক ফোর্স, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং আরও সাবমেরিন। এই বিশাল নৌশক্তির উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শনী ছিল না, এটি ছিল এক ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা, যেন ভারত তার অগ্রযাত্রা থামায় এবং পরিস্থিতি আরও এগিয়ে নিয়ে না যায়। ভারতীয় নেতৃত্বে এই খবর পৌঁছালো দ্রুত। ইন্দিরা গান্ধী পরে স্বীকার করেছিলেন যে সেই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত্রিগুলির একটি। কিন্তু তিনি থামেননি, এবং ভারতীয় নৌবাহিনীও থামেনি। এই উত্তেজনার মাঝেই ঘটল সেই ঘটনা যা দীর্ঘদিন গোপন থেকেছে এবং যার সম্পূর্ণ সত্য বহু বছর পরেও পরিষ্কারভাবে সামনে আসেনি। ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড তখন বঙ্গোপসাগরে সক্রিয়। আইএনএস রাজপুত সহ একাধিক ভারতীয় যুদ্ধজাহাজ এলাকায় টহল দিচ্ছে। হঠাৎ সোনার অপারেটরের কানে আসলো একটি অস্বাভাবিক শব্দ। স্ক্রিনে ভেসে উঠল একটি প্রতিধ্বনি, ধীরে সুনিপুণভাবে সমুদ্রের গভীর দিয়ে চলমান একটি বস্তু,
যার গতিবিধি দেখে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী বা প্রাকৃতিক শব্দ নয়। প্রথমে ভাবা হলো হয়তো পাকিস্তানের PNS মাংরো, সেই সময়কার পাকিস্তানের অন্যতম সাবমারিন। কিন্তু সংকেতের ধরন মিল ছিল না, গতিবিধির প্যাটার্ন আলাদা, প্রযুক্তি আলাদা। সোনার সিগন্যাল বিশ্লেষণ করতে গিয়েই ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল যে এই বস্তুটির চলার ধরন এবং শব্দের ধরন পাকিস্তানি সাবমারিনের সাথে মিলছে না। এটি পাকিস্তানি নয়। তাহলে কে? সামরিক বিশ্লেষকরা পরে বলেছেন সম্ভাবনা ছিল দুটো। এক, এটি আমেরিকার কোনো সাবমারিন যা USS এন্টারপ্রাইজ টাস্ক ফোর্সের অংশ হিসাবে বা আলাদাভাবে পর্যবেক্ষণ করছে। দুই, এটি চীনের কোনো সাবমারিন, কারণ সেই সময় চীনও পাকিস্তানের পক্ষে ছিল এবং দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। যে কোনো উত্তরই ছিল ভয়াবহ, কারণ এর যে কোনো একটি সত্যি হলে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক সংঘর্ষে রূপ নিতে পারত। ভারতীয় নৌ কমান্ডারদের সামনে তখন 3টি পথ খোলা ছিল। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে প্রতিটি সম্ভাব্য সিদ্ধান্তের মধ্যেই লুকিয়েছিল বিশাল ঝুঁকি এবং অনিশ্চয়তা। প্রথম পথ, সাবমেরিনটিকে আক্রমণ করা। কিন্তু যদি সেটি আমেরিকান সাবমেরিন হয়, তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বদলে যেতে পারত। ভারত সরাসরি আমেরিকার সাথে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ত, আর একটি আঞ্চলিক যুদ্ধ মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংঘর্ষে রূপ নিতে পারত। সেই ক্ষেত্রে বঙ্গোপসাগর হয়তো হয়ে উঠত তৃতীয় বিশ্বযুদ্ধের সূতিকাগার। দ্বিতীয় পদ, পাকিস্তানি সাবমেরিন হয় এবং পরে হঠাৎ আক্রমণ করে, তাহলে সেটি ভারতীয় নৌবাহিনীর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারত। একটি অদৃশ্য সাবমেরিন যে কোনো মুহূর্তে টর্পেডো ছুড়ে দিতে পারে, আর সমুদ্রযুদ্ধে এমন আক্রমণ প্রতিহত করা অনেক সময় অসম্ভব হয়ে যায়। তৃতীয় পথ, নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। সাবমেরিনটির পরিচয় নিশ্চিত করার জন্য আরও তথ্য সংগ্রহ করা, তার গতিবিধি পর্যবেক্ষণ করা এবং পুরো পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশের জন্য অপেক্ষা করা। এই পথটি ছিল সবচেয়ে ধীর, কিন্তু হয়তো সবচেয়ে সতর্ক। শেষ পর্যন্ত কমান্ডাররা তৃতীয় পথই বেছে নিলেন। সাবমেরিনটির গতিবিধি নজরে রাখা শুরু হলো, সোনার সিগন্যাল বিশ্লেষণ করা হলো এবং তাকে যতটা সম্ভব নির্ভুলভাবে ট্র্যাক করার চেষ্টা করা হলো। কিন্তু এই পুরো প্রক্রিয়াতেই সময় লেগে গেল। সামরিক কাঠামোর ভেতরে খবর প্রথমে উপরের পর্যায়ে পৌঁছতে হলো, তারপর সেই তথ্য বিশ্লেষণ করে আবার নিচে ফিরে এলো নির্দেশ। এই যোগাযোগ ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই কেটে গেল মূল্যবান কয়েকটি মুহূর্ত। আর ঠিক এই দেরিটাই ছিল সেই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি, কারণ যুদ্ধের সময় প্রতিটি সেকেন্ডই অমূল্য। কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডের সিদ্ধান্তই নির্ধারণ করে দেয় কেউ বাঁচবে আর কেউ হারিয়ে যাবে সমুদ্রের গভীরে। এই ঘটনার পিছনে শুধু একটি সাবমেরিনের গল্প নেই, এর পিছনে লুকিয়ে আছে ঠান্ডা যুদ্ধের সেই জটিল ও বিচিত্র যুক্তি, যেখানে পৃথিবীর দুই পরাশক্তি প্রায় সরাসরি সংঘর্ষে না গিয়ে অন্য দেশগুলোর মাধ্যমে নিজেদের প্রভাব ও স্বার্থ রক্ষা করার চেষ্টা করত। সেই সময় বিশ্ব রাজনীতি এমন এক অদ্ভুত ভারসাম্যের ওপর দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে কাজ করত কৌশল, সন্দেহ এবং ক্ষমতার হিসাব। সেই প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য তারা তাদের নিজস্ব নৌবহরও বঙ্গোপসাগরের দিকে পাঠিয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্পষ্ট, আমেরিকার সপ্তম নৌবহরের উপস্থিতির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা এবং ভারতকে কৌশলগতভাবে একা না থাকতে দেওয়া। এই পদক্ষেপের মাধ্যমে সমুদ্রের এই অঞ্চল হঠাৎ করেই হয়ে ওঠে বিশ্বের বড় শক্তিগুলোর এক অদৃশ্য প্রতিযোগিতার মঞ্চ। ফলে বঙ্গোপসাগরের সেই জলসীমায় একই সময় উপস্থিত ছিল একাধিক শক্তিশালী নৌবাহিনী, ভারতীয় নৌবহর, আমেরিকার সপ্তম নৌবহর, সোভিয়েত নৌশক্তি এবং সম্ভবত কোনো অজানা সাবমেরিন, যা হয়তো চীনের অথবা আমেরিকার অথবা অন্য কোনো শক্তির। প্রত্যেকেই সেখানে ছিল নিজেদের স্বার্থ ও প্রভাব বজায় রাখার জন্য, আর প্রত্যেকেই অন্যের গতিবিধির উপর নজর রাখছিল। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের সেই জলসীমা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলসীমাগুলোর একটি হয়ে উঠেছিল। সমুদ্রের ওপর সবকিছু হয়তো শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার নিচে চলছিল অদৃশ্য উত্তেজনা, কৌশল আর সন্দেহের খেলা।
এবং সেই সময় একটি ছোট ভুলও হতে পারত ভয়াবহ পরিণতির কারণ। একটি ভুল সংকেত, একটি ভুল বোঝাবুঝি কিংবা একটি ভুল গুলি, এই তিনটির যে কোনো একটি ঘটলেই হয়তো ঘটনা প্রবাহ সম্পূর্ণ অন্যদিকে মোড় নিত, আর তখন হয়তো ইতিহাসের পাতায় লেখা হতো একেবারে অন্য এক গল্প। এই পুরো পরিস্থিতির একটি গভীর মনোবৈজ্ঞানিক দিক আছে যা আমাদের ভাবতে বাধ্য করে। কারণ যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, অনেক সময় এটি মানসিক শক্তিরও লড়াই, যেখানে প্রতিপক্ষকে ভয় দেখানোই হয়ে ওঠে সবচেয়ে বড় কৌশল। আমেরিকা কেন ইউএসএস এন্টারপ্রাইজ পাঠিয়েছিল? সরাসরি যুদ্ধ করতে নয়, বরং একটি শক্তিশালী বার্তা দিতে, ভারতকে মনে করিয়ে দিতে প্রয়োজনে আমেরিকা এই সংঘর্ষে প্রভাব ফেলতে পারে। এটি ছিল এক ধরনের মানসিক চাপ তৈরি করার কৌশল, যেন বলা হচ্ছে, আমরা এখানে আছি এবং আমাদের শক্তি তুমি অস্বীকার করতে পারবে না। এটা ছিল ক্ষমতার এক নীরব ভাষা, যেখানে শব্দের প্রয়োজন নেই, উপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে বড় বার্তা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ভাষা খুব ভালোভাবেই বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন এই শক্তি প্রদর্শনের উদ্দেশ্য সরাসরি আক্রমণ নয়, বরং চাপ সৃষ্টি করা। তাই তিনি পিছিয়ে যাননি। সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক ও সামরিক সমর্থনের মাধ্যমে তিনি সেই ভারসাম্য বজায় রাখলেন। আন্তর্জাতিক চাপের মধ্যেও ভারতের অবস্থান দৃঢ় রইল এবং যুদ্ধের গতি থামেনি। আর সেই অজানা সাবমারিনও হয়তো একই ভাষারই একটি বাক্য ছিল, নীরব, অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন একটি উপস্থিতি যার অবস্থান কেউ নিশ্চিতভাবে জানে না। তুমি জানো না সে কোথায় আছে, তুমি জানো না সে কখন সামনে আসবে, আর তুমি জানো না সে কি করতে সক্ষম। এই অজানা উপস্থিতি থেকেই তৈরি হয় এক ধরনের মানসিক চাপ, এক ধরনের অদৃশ্য ভয়। আর ঠিক এই অনিশ্চয়তাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় অস্ত্র। কারণ কখনো কখনো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হলো সেই শক্তি যাকে দেখা যায় না, কিন্তু যার উপস্থিতি সবাই অনুভব করে। 16ই ডিসেম্বর 1971 ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করল। 93,000 সৈন্য বন্দী হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। স্বাধীন বাংলাদেশের জন্ম হল। ভারতীয় নৌবাহিনী জিতল। বঙ্গোপসাগরে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। আমেরিকার সপ্তম নৌবহর ফিরে গেল। কিন্তু সেই অজানা সাবমেরিনের ভাগ্য কি হল? কোথায় গেল সে? কোন দেশের ছিল? কি ছিল তার উদ্দেশ্য? এই প্রশ্নগুলোর উত্তর আজও সরকারিভাবে নিশ্চিত নয়। ডিক্লাসিফাইড মার্কিন নথিপত্র কিছুটা আলো ফেলেছে সেই সময়ের কিছু নৌ কার্যক্রমে, কিন্তু পুরো সত্য এখনও ধোঁয়াশায় ঢাকা। হয়তো সেটাই সবচেয়ে ভয়ের কথা। যুদ্ধ শেষ হয়, কিন্তু রহস্য থেকে যায়। 1971 সালের বঙ্গোপসাগরের এই ঘটনা আমাদের ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, যুদ্ধ কখনোই কেবলমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা বাইরে থেকে হয়তো শুধু দুই পক্ষকে দেখতে পাই, কিন্তু বাস্তবে এর পেছনে থাকে আরও অনেক অদৃশ্য শক্তি। কখনো তারা প্রকাশ্যে উপস্থিত থাকে, আবার কখনো অদৃশ্য থেকে ঘটনা প্রবাহকে পরিচালনা করে। দ্বিতীয়ত, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে সময়ের গুরুত্ব কতটা বিশাল। ভারতীয় নৌ কমান্ডারদের সেই কয়েক মুহূর্তের দ্বিধা হয়তো একটি বড় সংঘর্ষ এড়িয়ে দিয়েছিল, কিন্তু ইতিহাস আমাদের এটাও শেখায় যে অন্য কোনো পরিস্থিতিতে একই ধরনের বিলম্ব হয়তো ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারত। তৃতীয়ত, এই পুরো ঘটনাটি
ঠান্ডা যুদ্ধের মনোবিজ্ঞানের একটি স্পষ্ট উদাহরণ। সেই সময় বিশ্ব রাজনীতি মূলত ভয়ের ভারসাম্যের ওপর দাঁড়িয়েছিল। শক্তির এই প্রদর্শনী ছিল এক ধরনের ভাষা, যেখানে শব্দের প্রয়োজন ছিল না, উপস্থিতিই ছিল বার্তা। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, শুধু ভয়ে দেখিয়ে সবসময় জয়ী হওয়া যায় না। কখনো কখনো যে জাতি সেই ভয়কে অতিক্রম করতে পারে, শেষ পর্যন্ত ইতিহাস লেখে তারাই। সেই সময় ভারতের নেতৃত্বে থাকা ইন্দিরা গান্ধী সেই ভয়কে অতিক্রম করেছিলেন। ভারতীয় নৌবাহিনীও সেই চাপের মধ্যেও নিজেদের অবস্থানে স্থির ছিল। আর শেষ পর্যন্ত জন্ম হয়েছিল একটি নতুন দেশের, স্বাধীন বাংলাদেশ। তবুও সেই রাতের সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্যটি আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। বঙ্গোপসাগরের সেই কালো জলের নিচে যে অজানা উপস্থিতি একসময় নীরবে ঘুরে বেড়াচ্ছিল, তার পরিচয় এখনও অনেকটাই অন্ধকারে ঢাকা। ঠিক যেভাবে একটি সাবমেরিন সমুদ্রের গভীরে চলতে থাকে, কোনো শব্দ নেই, কিন্তু তার অস্তিত্ব আছে। কারণ ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলো কখনো উচ্চ স্বরে আসে না, তারা আসে নিঃশব্দে, অন্ধকারের আড়ালে। আর অনেক সময় আমরা যখন সেই উপস্থিতি অনুভব করতে পারি, তখন হয়তো সিদ্ধান্ত নেওয়ার সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।